শত হলেও তিনি জন্মদাত্রী মমতাময়ী মাই। দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন তিনি। পৃথিবীতে আসার পর তার দুগ্ধপান করে প্রথমবার তৃষ্ণা মেটে। বাইরের প্রতিকূল পরিবেশ থেকে খুব যত্ন করে আগলে রেখে একটু একটু করে সন্তানকে বড় করেন তিনি। হ্যাঁ, নির্ঝর মাকে ভালোবাসে। মায়ের অসুস্থতায় ব্যাকুল হয়, কিন্তু মায়ের প্রতি বিশ্বাসটা এখন ঠিক আগের মতো আসে না। আর মায়ের অন্যায় আবদারগুলো মেনেও নিতে পারে না। বিশেষ করে এবার দেশে ফেরার পর মায়ের কীর্তিকলাপ দেখে আর বাবার মুখে মায়ের নামে কিছু নতুন তথ্য জানার পরে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল নির্ঝর। ছোটবেলা থেকেই ঘরের থেকে বাইরের দিকে ঝোঁক বেশি ছিল ওর। স্কুলের গণ্ডি অবধি কিছুটা ঘরমুখী থাকলেও কলেজে ওঠার পরপরই বাসার থেকে দূরত্ব বেড়েছিল নির্ঝরের। নিজের ফ্রি টাইমটুকু বেশিরভাগ বন্ধুদের সাথেই কাটাতো। এমনকি কলেজ, কোচিং, ব্যাচের পরে পড়াশোনাটুকু হতো সার্কেলের সব ফ্রেন্ডরা মিলে। সারাদিনে যেটুকু সময় বাসায় থাকা হতো তখন কখনো তানিকে নিয়ে মাকে তেমন আহ্লাদ করতে দেখেনিও। কিন্তু তাই বলে মা যে ওর আড়ালে তানির সাথে দিনের পর দিন অন্যায় করে গেছে সেটা নির্ঝর আন্দাজও করতে পারেনি কখনো। শুধুমাত্র নিজের ছেলে বলে মায়ের থেকে অপরিসীম ভালোবাসা পেয়েছে, আর তার বিপরীতে তানি মেয়ে বলে পেয়েছে শুধুই অবহেলা, এটা ভাবলেই নির্ঝর কুণ্ঠিত বোধ করে। এখন মা প্রচণ্ড জেদি এবং বদমেজাজি ছিলেন বরাবরই, তাই বাবাও এই ব্যাপারটা লুকিয়ে রেখেছিল নির্ঝরের থেকে। এবার দেশে ফেরার পরে মায়ের এই দুমুখ আচরণ প্রথমবার আবিষ্কার করলো নির্ঝর। বিদেশ থেকে ফেরার পর বাসায় যেহেতু বেশিরভাগ সময় কাটানো হচ্ছে, তাই তানের সাথে খারাপ ব্যবহার করা, সবসময় ধমকাধমকি করা, কথায় কথায় গায়ে হাত তোলা সবই চোখে পড়ছিল নির্ঝরের। তরুকে বাড়িতে নিয়ে আসা নিয়ে ইতোমধ্যেই ডিস্টার্বড হয়েছিলেন প্রচণ্ড। সেজন্যই বোধহয় নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিলেন না। নির্ঝরের সামনে বরাবরই সেটা প্রকাশ হয়ে যাচ্ছিল। মায়ের কার্যকলাপ দেখে এরপর বাবাকে চেপে ধরতে এতদিন নিজের মধ্যে লুকিয়ে রাখা গোপন দীর্ঘশ্বাসগুলো একে একে নির্ঝরের কাছে প্রকাশ করলেন কয়েকদিন আগে। তারপরে কি ভীষণ এক অপরাধবোধে নির্ঝর গুটিয়ে গেল একেবারে। একই মায়ের গর্ভে একই বাবার ওরসজাত সন্তান দুজন, অথচ দুজনের চলার পথ একই রকম মসৃণ ছিল না একেবারেই। তানি মায়ের অত্যাচার সহ্য করেছে ছোটবেলা থেকে। সময়ের সাথে সাথে সেই অত্যাচার বেড়েছে, বই কমেনি। অর্থাৎ তানির শৈশব থেকে শুরু করে এই 19 বছর বয়স পর্যন্ত মায়ের খারাপ ব্যবহার আর অবহেলা ছাড়া আর কিছুই জোটেনি বেচারির ভাগ্যে। এতদিন নির্ঝরের চিন্তা ছিল শুধু তরুকে নিয়ে, এখন তানিকে নিয়ে ওর দুশ্চিন্তা বাড়ছে। তরুর সাথে তানির ব্যাপারটা আলেপ করতেই ও খুব সুন্দর একটা উপায় বদলে দিল। গতকাল রাতে সেই অনুযায়ী পুরো প্ল্যানটাও সাজিয়ে ফেলেছে নির্ঝর। আজ মা যখন রুমে ডাকলো, নিজের উদ্দেশ্যটা সফল করার সিদ্ধান্ত নিয়েছিল নির্ঝর। এর থেকে উপযুক্ত সময় আর পাওয়া যাবে না। নির্ঝর মায়ের মুখের দিকে তাকিয়ে নরম সুরে বলল, তোমার কাছে আরেকটা আবদার ছিল আম্মু। লাভলি বেগম থমথমে স্বরে জিজ্ঞাসা করলেন, কি? আমি বিদেশে যাওয়ার আগে তানির বিয়েটা দিয়ে যেতে চাই। লাভলি বেগম বাক শূন্য কিছুক্ষণ তাকিয়ে থাকলেন নির্ঝরের মুখের দিকে। তরুর সাথে নির্ঝরের বিয়ে ঠিক হয়ে আছে বহু বছর ধরে, অথচ এতদিন নির্ঝরকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইলে একবারও নির্ঝর তরুর নাম উচ্চারণ করেনি। তাই লাভলি বেগম ভেবেছিলেন এবার হয়তো নির্ঝর বলবে যে সে তরুকে বিয়ে করতে চায়। তরুর কথা তুললে ঠিক কি বলে ছেলেকে থামাবেন সেটা আগে থেকে ভেবে রেখেছিলেন লাভলি বেগম। অথচ শেষে কিনা নির্ঝর তানির বিয়ের কথা বলছে। কিছুক্ষণ কি একটা ভেবে বেশ উৎফুল্ল হলেন লাভলি বেগম। এতদিন যেহেতু নির্ঝর একবারও মুখ ফুটে তরুর নাম বলেনি, তার মানে তরুকেও বিয়ে করতে চায় না। তানির জন্যই তার মানে নির্ঝর বিয়ে করতে চাইছে না। আর 5টা দায়িত্বশীল বড় ভাই যেভাবে ভাবে আর কি, আগে বোনের বিয়ে দেবে, তারপর নিজের বিয়ের কথা ভাববে। লাভলি বেগম বললেন, সে তুই যদি বলিস বিয়ে দিয়ে দেব, কিন্তু এত কম সময়ে পাত্র কোথায় পাবো? সেই ব্যবস্থা আমি করে ফেলেছি আম্মু। আমার এক বন্ধুর বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। আমি ওকে প্রস্তাব দিয়েছিলাম, ও রাজি হয়েছে। এখন তুমি দেখার পর ফাইনাল ডিসিশন জানাবো। আমার আর দেখার কি আছে? তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস ভালোই হবে নিশ্চয়ই। আগামীকাল তাহলে নিহাদ মানে আমার বন্ধুকে ওর পরিবার নিয়ে আসতে বলি। যদিও কলেজ যাওয়ার পথে তানিকে ওরা দেখেছে, আর ওর পরিবারও বিয়েতে রাজি। কাল ঘরোয়াভাবেই তাহলে বিয়েটা হয়ে যাক। পরের বার আমি দেশে ফিরলে না হয় অনুষ্ঠান করা যাবে। তুই যা ভালো বুঝিস। লাভলি বেগম ছেলের প্রত্যেক কথায় সায় দিয়ে যাচ্ছিলেন। তানির বিয়েটা হয়ে গেলে ছেলে নিজের বিয়েতে মত দিয়ে দিবে সেই আশায়। নির্ঝর মায়ের থেকে বিদায় নিয়ে রুমের বাইরে বের হয়ে দীর্ঘশ্বাস ফেলল। তানির প্রতি মায়ের উদাসীনতা আরও একবার ওর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। নিজের সন্তানকে কতটা ফেলনা মনে করলে মাত্র 2 মিনিটের মধ্যে কিছু না ভেবে এভাবে বিয়েতে মত দেওয়া যায়, সেটা বুঝতে অসুবিধা হয় না ওর। নিহাদকে ব্যাপারটা জানাতেই খুশিতে চাপটে ধরল নির্ঝরকে। নির্ঝর হেসে বলল, ছাড়ো তো, এবার তো দম আটকে যাবে। তুই জানিস না নির্ঝর, আজ আমি কতটা খুশি। টানা 3টা বছর তোর বোনের পিছনে খুরখুর করলাম, পাত্তাই দিল না আমাকে। ফাইনালি আমি তাকে পেঁচে যাচ্ছি। মানে কি এসবে? বিদেশে যাওয়ার আগে বলে গিয়েছিলাম মাঝে মধ্যে তানির খেয়াল রাখতে, আর তুই কিনা নিজে ওকে প্রপোজ করেছিস। তুই বলে গিয়েছিলি বলেই না
নজরে পড়লো তোর বোনটা? তুই বললি বলেই মাঝে মাঝে গিয়ে খোঁজ নিতাম। এমন করতে করতেই কখন জানি প্রেমে পড়ে গেলাম। কিন্তু তুই কিভাবে বুঝলি যে তানির প্রতি আমার দুর্বলতা আছে? তানি বলেছিল তোকে? না, তানি তরুর সাথে বলেছিল। সম্ভবত তোর প্রতি তানিরও একটা ভালো লাগা ছিল, কিন্তু মায়ের ভয়ে এগোতে পারছিল না। তানি নিজের ভালো লাগার কথা তরুকে বলেছিল আগে, তাই তরুই বুদ্ধি দিল বিদেশে যাওয়ার আগে তানির বিয়েটা দিয়ে দিতে। নিহাদের সাথে কথা বলে বাড়ি ফিরে এলো নির্ঝর। বিয়েটা ঘরোয়াভাবে হলেও আয়োজনের একটা ব্যাপার আছে। বিয়ের পূর্ব প্রস্তুতি নিয়ে সারাটা দিন ধরে আসগর খান আর নির্ঝরের উপর দিয়ে ভালোই ধকল গেল। সারাদিনের কাজকর্ম সেরে দুজন বাসায় ফেরার পরে লাভলি বেগম শুরু করলেন নতুন কাহিনী। তানির বিয়েতে তরুকে তিনি কিছুতেই থাকতে দেবেন না। অপয়া, চরিত্রহীন সহ নোংরা সব অপবাদ একের পর এক চাপিয়ে দিলেন তিনি তরুর মাথায়। তরু নিজে একপাশে দাঁড়িয়ে আবারও সেই অপমানগুলো হজম করছিল। এতগুলো দিন ধরে মামির মুখে এসব কথা অন্তত 1000 বার শুনেছে তরু, তবুও প্রত্যেকটা লাইন বলার সময় অশ্রুবিন্দু টপ টপ করে পড়তে থাকে ওর চোখ থেকে। শব্দগুলো কানে প্রবেশ করার পর লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। নির্ঝর দাঁতে দাঁত চেপে শুনছিল মায়ের কথা। শুধুমাত্র রাত পোহালেই তানির বিয়ে বলে নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল। লাভলি বেগমকে পুরো কথা শেষ করতে দিলেন না আসগর খান। তার আগেই বললেন, আচ্ছা, তোমার সমস্যা তরুকে নিয়ে তো? কালই আমি তরুকে অন্য কোথাও রেখে আসবো। তরু আর এই বাড়িতে থাকবে না। এবার খুশি তুমি? নির্ঝর বাবার কথায় অবাক হয়ে তাকালো। পরে বাবাকে একাপে কিছু প্রশ্ন না করে পারল না। তুমি আম্মুর কথায় রাজি হয়ে গেলে আব্বু? তরু কাল বিয়েতে থাকবে না? আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি নির্ঝর। তোর মা বোকা নন। তোর যেদিন ফ্লাইট, সেদিন তোকে আর তরুকে একসাথে সে কিছুতে বের হতে দেবে না। আমি নিজেই তাই ভাবছিলাম কিভাবে তরুকে কিছুদিন আগেই বাসা থেকে বের করব। তোর মা বরং সেই সুযোগটা করে দিয়ে ভালোই করেছে। তুমি অযথাই বেশি ভাবছো আব্বু। আমার স্ত্রীকে আমি নিয়ে গেলে আম্মুর কি বা করার থাকতে পারে? তোকে একটা ঘটনা বলি নির্ঝর, অনেকদিন আগের। তাহলে তুই বুঝতে পারবি যে কেন আমি এত সাবধান হতে চাইছি আগে থেকেই। তোর বয়স তখন 5। আমি ঢাকায় থাকি তোকে আর তোর মাকে নিয়ে, আর তোর দাদি থাকেন গ্রামে। একদিন প্ল্যান করলাম তোকে আর তোর মাকে নিয়ে কক্সবাজার যাব। পরের দিনের জন্য টিকিট কাটা হলো। সেদিন রাতে গ্রামের বাড়ি থেকে আমার এক চাচা এলেন তোর দাদির অসুস্থতার খবর নিয়ে। তিনি খুব অসুস্থ, তাই আমাকে দেখতে চাইছেন। প্রচণ্ড উৎকণ্ঠা আর চিন্তা নিয়ে আমি গোছগাছ শুরু করলাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তখনই তোর মায়ের সাথে তুমুল ঝগড়া লেগে গেল আমার। সে কিছুতেই আমাকে গ্রামে যেতে দেবে না। আমার মা নাকি নাটক করছে অসুস্থতার। আমি অবাক হয়ে তোর মাকে দেখছিলাম সেদিন। ওর জেদ সম্পর্কে ধারণা হয়ে গিয়েছিল বিয়ের 2-1 বছরের মধ্যেই। কিন্তু ওর নিচু মানসিকতার পরিচয় সেবারই পেলাম প্রথম। অনেক চেষ্টা করে তোর মা আমাকে থামাতে পারলো না। জেদ করে বসলাম গ্রামের বাড়ি যাবই যাব। সেই জেদ করেছিলাম বলেই সেদিন তোর মায়ের ভায়োলেন্ট রূপটাও দেখা হলো। দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে চাকু নিয়ে এলো। ঘুমন্ত তোর গলায় ঠেকিয়ে ভয় দেখালো আমাকে। যদি আমি তার কথা না শুনে গ্রামে যাই, তাহলে প্রথমে তোকে খুন করবে, তারপর নিজে সুইসাইড করবে। ওর হিংস্র চোখের দিকে তাকিয়ে মনে মনে আমি ভয়ে পেলেও দমলাম না। ভাবলাম হয়তো আমাকে শুধুই ভয় দেখাচ্ছে। আমাকে মানাতে না পারে এরপর সবচেয়ে অপ্রত্যাশিত কাজটা করলো তোর মা। চাকুর এক পোষ দিল নিজের বাহুতে। রক্তকরণ হচ্ছিল খুব। বোঝাই যাচ্ছিল শুধু আমাকে ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল না তার। বাধ্য হয়ে আমি আমার চাচাকে ফেরত পাঠালাম। আমার আর মাকে দেখতে যাওয়া হলো না। তার বদলে তোর মাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হলো। ওই অবস্থায় বেড়াতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমার মায়ের অসুস্থতার টেনশনে যখন আমি শেষ হয়ে যাচ্ছিলাম, তোর মা তখন অনবরত আমাকে খোঁড়া দিচ্ছিল। আমার মায়ের জন্য তার বেড়াতে যাওয়া হয়নি। ট্রিটমেন্টের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম তোর মাকে নিয়ে। তার একদিন পর আমার চাচা আবার এলেন। এবার তিনি এলেন তোর দাদির মৃত্যু সংবাদ নিয়ে। শুধু তোর মায়ের জন্য তোর দাদি আমাকে শেষ দেখা দেখতে পেলেন না। তোর মা কান্নায় ভেঙে পড়লেন মৃত্যু সংবাদ শুনে। সেদিনই গ্রামের বাড়ি রওনা হলাম সবাই। যে কদিন গ্রামের বাড়িতে ছিলাম তোর মা বাড়ির আদর্শ বউয়ের ভূমিকায় অভিনয় করে গেল। আমি শুধু অবাক হয়ে দেখলাম। সবাই বলা বলি করছিল, আহা, এত ভালো ছেলের বউ শাশুড়ির জন্য এভাবে কাঁদছে। একমাত্র আমিই বুঝলাম যে সব পুরোটাই কপাটতা। গ্রাম থেকে ফিরে টানা 3 মাস তোর মায়ের সাথে কথা বলিনি আমি। তাতেও তোর মায়ের কোনো ভাবান্তর হয়নি। নিজের মতো করে ও দিনগুলো কাটিয়েছে হাসি খুশি ভাবে। এমনকি নিজের করা এই অন্যায়টার জন্য একবার অনুতপ্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ানি পর্যন্ত। যেহেতু আমার বৈধ স্ত্রী, তাই তো ওকে আমি ভালোবাসি। ওর কষ্টে আমিও কষ্ট পাই। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে পরস্পর সম্মান আর শ্রদ্ধাবোধ থাকে, তোর মায়ের প্রতি সেটা আমার অনেক আগেই ফুরিয়ে গিয়েছিল। তোদের মনে মাকে নিয়ে কোনো নেতিবাচক ধারণা যাতে তৈরি না হয়, সেজন্য আমি এসব চেপে গিয়েছিলাম। তাই বলছি, আমি চিনি তোর মাকে, আর চিনি বলে আমার ভয় হয়। আমি জানি পুরো ব্যাপারটা জানতে পারলে ও কিছুতেই তরুকে তোর সাথে যেতে দেবে না, যেভাবে হোক আটকাবে। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। এই কদিনের জন্য তরুকে কোনো মেসে তুলে দেয়, এটাই ভালো হবে। নির্ঝর স্তব্ধ হয়ে শুনছিল বাবার কথাগুলো। মায়ের একটা রূপ হজম হতে না হতেই আরেকটু উন্মোচিত হচ্ছে চোখের সামনে। নির্ঝরের নিজেরও কিছুটা দুশ্চিন্তা হতে লাগলো। এবার বাবার সাথে একমত হলো। পরের দিন সকালেই তরুকে নিয়ে বের হলেন আসগর খান।
লাভলি বেগম তো প্রথমে বিশ্বাসই করতে পারলেন না যে সত্যি তরু বিদায় হয়েছে। এবার সামনের পথ পরিষ্কার, তানির বিয়ের পরে নির্ঝরের বিয়েটা করিয়ে দিতে হবে। তরু চোখের সামনে থাকলে যদি নির্ঝর আবার তরুর প্রতি ঝোঁকে, তাহলে তো সব ভেস্তে যাবে। সেজন্যই তরুকে বাড়ি থেকে বের করে দিয়ে অগ্রিম সাবধানতা অবলম্বন করতে হলো। যাদের মাথায় অনেক বুদ্ধি থাকে তারাও মাঝে মাঝে ভুল করে ফেলে। লাভলি বেগমও সবচেয়ে বড় ভুলটা করলেন তরুকে বাসা থেকে বের করে দিয়ে। তানির বিয়েটা হলো সাদামাটা ভাবে। বোনের বিয়ের বেশিরভাগ দায়িত্ব হাসি মুখে পালন করলেও নির্ঝরের মন পড়ে রইল তরুর কাছে। যতবারই তরুর বিদায়ের সময়ের সেই কান্না ভেজা মুখটা মনে পড়ছিল, মায়ের প্রতি বিদ্বেষটা ততই বেড়ে যাচ্ছিল। ব্যস্ততার মধ্যে মেসেজ টোন বাজলো। নির্ঝর মোবাইল বের করে দেখলো তরুর মেসেজ। তানির একটা ফটো তুলে পাঠাও তো, দেখি ওকে বউ সেজে কেমন লাগছে। নির্ঝরের মন খারাপ হলো প্রচন্ড। আজ এত ভালো একটা দিন, সবাই কত আনন্দ করছে, অথচ তরু এখানে নেই। নিশ্চয়ই একা একা মন খারাপ করে আছে এখন। তানির একটা ছবি তুলে তরুকে পাঠিয়ে দিল। সাথে সাথেই ফিরতি মেসেজ এলো আবার, মাশাল্লাহ। বিদায়ের সময় তানি বাবা আর ভাইকে জড়িয়ে ধরে কাঁদলো অনেকক্ষণ। তানির সামনে শক্ত থাকলেও তানিকে বিদায় দিয়ে বাসার মধ্যে ঢোকার পর আসগর খান আর নির্ঝর দুজনেই মুষ্টে পড়ল। লাভলি বেগম হাত ছেড়ে বাঁচলেন। শ্যামলা মেয়েটিকে কিভাবে বিয়ে দেবেন এটা নিয়ে তার চিন্তার অন্ত ছিল না। শেষ পর্যন্ত বিয়েটা হলো। তবে সবকিছু ঠিকঠাকই হচ্ছে এখন পর্যন্ত। এবার শুধু নির্ঝরকে বিয়ের জন্য রাজি করাতে পারলেই হয়। রাতে খুব সুন্দর একটা ঘুম হলো লাভলি বেগমের। পরের দিন সকালে উঠে আগে ঘটকের কাছে ফোন করলেন তিনি, কিছুদিন আগে দেখে আসা পাত্রীর ব্যাপারে খোঁজখবর নিতে। ঘটকের মুখে সব শুনে তার মাথায় হাত। সে মেয়ে আরো 2 দিন আগে প্রেমিকের সাথে পালিয়েছে। লাভলি বেগম কপাল চাপড়ালেন। নির্ঝরের ফ্লাইটের বাকি আছে 4 দিন। এত জলদি অন্য পাত্রী কই পাবেন? এত প্ল্যান করেও শেষ পর্যন্ত নির্ঝরের বিয়েটা না করাতে পারার দুঃখে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে ইচ্ছে হলো তার। তবুও তরুকে যে নির্ঝরে থেকে দূরে সরাতে পেরেছেন এই সান্ত্বনাটুকু নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করলেন লাভলি বেগম। দেখতে দেখতে নির্ঝরের যাওয়ার দিনটিও এসে গেল। লাভলি বেগম ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে কেটে একাকার করলেন। নির্ঝর মাকে আগলে ধরে বললেন, নিজের খেয়াল রেখো আম্মু, সাবধানে চলাফেরা করো আর আমার জন্য দোয়া করো। পাগল ছেলে, মা তোর জন্য সব সময় দোয়া করে। নির্ঝরকে এগিয়ে দিতে আসগর খান, নিহাদ আর তানি গেল। প্লেন যখন টেক অফ করতে শুরু করলো তখন তরু কিছুটা চিন্তামুক্ত হলো। এয়ারপোর্টে ঢোকার পরে ওর মনে হয়েছিল এই বুঝি মামি এসে পড়বে আর ওর আর নির্ঝরের সাথে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। ওখানে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবার প্রথমে আসগর খানের কাছে ভিডিও কল করলো নির্ঝর। তানিও বাপের বাড়িতেই ছিল। সেও ভাইয়ের সাথে কথা বলার জন্য বাবার কাছে ফোন চাইলো, কিন্তু তার আগে সামনে থেকে ছো মেরে ফোন নিয়ে নিলেন লাভলি বেগম। ঠিকঠাক ভাবে পৌঁছেছিস তো বাবা? হ্যাঁ মা, আমরা ঠিকভাবে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা মানে? ভুরু কুচকে প্রশ্ন করলেন লাভলি বেগম। নির্ঝর হেসে তরুর দিকে ক্যামেরা ধরে বলল, আমরা মানে আমি আর তরু। লাভলি বেগম বিস্ময়ে বোবা হয়ে গেলেন খানিক সময়ের জন্য, তারপরে ক্রোধে ফেটে পড়লেন। নির্ঝর, তুই তরুকে নিয়ে গেছিস? এটা কিভাবে করতে পারিস তুই? খবরদার বলছি আমি, ওকে এক্ষুনি দেশে পাঠিয়ে দে। আমি বেঁচে থাকতে তরুর সাথে কখনো বিয়ে হতে দেব না তোর। শান্ত হও মা, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তুমি যেটা চাইছো সেটা হওয়ার না, কারণ তরুকে আরো অনেক আগেই বিয়ে করে ফেলেছি আমি। তোমার জন্য অবশ্যই তাড়াহুড়ো করতে হলো। লাভলি বেগমের মধ্যে শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না, বরং দ্বিগুণ রাগ নিয়ে আবার চেঁচিয়ে উঠলেন তিনি। তুই এসব কি বলছস? আমার জন্য মানে? তোমার মনে নাই সেই যে তোমাকে নিয়ে রংপুর যাওয়ার পর তোমার অ্যাক্সিডেন্ট হলো, তারপর তোমাকে রেখে ফেরার পথে তুমি বললে যেন তরুর রুমে আমি কোনোভাবে না যাই। আমি তোমার ছুঁয়ে কথা দিয়েছিলাম, আমি তো তোমার সেই কথা রেখেছি। তরুর রুমে যাতে আমার আর বেশি যেতে না হয়, তাই তরুকে আমার রুমে নেওয়ার জন্য রংপুর থেকে ফিরে পরের দিনে বিয়েটা করে ফেলেছিলাম। লাভলি বেগম ছেলের কথা শুনে হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারলেন না। তার মানে এজন্যই নির্ঝর বিয়ে করতে রাজি হচ্ছিল না। নেহাত নির্ঝর ফোনের ওপাশে আছে, নইলে এখন ঘরের মধ্যে তাণ্ডব করে ফেলতেন তিনি। ছেলে মেয়ে দুইটাই বাপের মতোই হয়েছে। উপরে উপরে আলাভুলা মনে হলেও শয়তানের হাড্ডি এক একটা। খট করে লাইন কেটে দিলেন লাভলি বেগম। তানি বলল, মেয়েকে থাপ্পড় দেওয়ার জন্য হাত নিষ্পিস করলেও নিজেকে অনেক কষ্টে নিজেকে দমিয়ে রাখলেন লাভলি বেগম। অধিকারটা আগের চেয়ে অনেক ফিকে হয়েছে। বিবাহিত মেয়ের গায়ে যাইলেই যখন তখন হাত তোলা যায় না। আসগর খান আর তানি মিটিমিটি হাসলো তার এই করুণ দশা দেখে। তরু দাঁড়িয়ে আছে স্বচ্ছ টলটলে জল ভর্তি একটা জলাশয়ের পাশে। ওর পরনে সাদা শাড়ি, হাতে একগুচ্ছ গোলাপ, গোলাপের রঙও সাদা। চারদিকে পাখির কুজন শোনা যাচ্ছে। চরু চোখ বন্ধ করে শুনছে সেই সুমধুর শব্দ। কারো হাতের স্পর্শে চোখ খুলে তাকালো তরু।
নির্ঝর দাঁড়িয়ে আছে ওর মুখোমুখি। তরু নিজের হাতের ফুলগুলো নির্ঝরের দিকে এগিয়ে দিতে গিয়ে চমকে গেল। সাদা ফুলগুলো সব পচে কালো হয়ে গেছে। হঠাৎ কান্না পেয়ে গেল তরুর। নির্ঝর আদুরের স্বরে প্রশ্ন করলো, কাঁদছো কেন তরু? তরু কেঁদে কেঁদে বলল, তোমাকে দেবে বলে যত্ন করে রেখে দিয়েছিলাম ফুলগুলো, অথচ দেখো সবগুলো ফুল নষ্ট হয়ে গেল। আমার তরু, কেঁদো না প্লিজ। তুমি চোখটা বন্ধ করো একটু, দেখবে সব ঠিক হয়ে যাবে। তরু আবার চোখ বন্ধ করে ফেলল। কতকাল গেল কে জানে। নির্ঝর আবার বলল, এবার চোখ খুলে তাকাও তরু। তরু চোখ খুলে তাকিয়ে দেখলো ফুলগুলো আবার আগের মতো সতেজ আর সুন্দর হয়ে গেছে। ঠিক তখনই ভায়োলিন বেজে উঠলো কোথাও। চোখের সামনে হাস্যোজ্জ্বল নির্ঝর আস্তে আস্তে বিলীন হতে শুরু করলো। একসময় তরু বুঝতে পারলো ওটা আসলে ভায়োলিনের শব্দ নয়, মোবাইলের অ্যালার্ম টোন। আর এতক্ষণ যেটাকে বাস্তব বলে মনে হচ্ছিল সেটা শুধুই একটা স্বপ্ন ছিল। ঘুম ভেঙে উঠে বসলো তরু। পাশে তাকিয়ে দেখলো নির্ঝর নেই। তরু পাশের রুমে গিয়ে উকি দিল। নির্ঝর ল্যাপটপ নিয়ে বসে আছে। তরু জিজ্ঞাসা করলো, সে কি, তুমি উঠলে কখন ঘুম থেকে? আরো অনেক আগে। নামাজ পড়েছো? অজু করে আসো, একসাথে নামাজ পড়বো। নামাজ আদায় করে নির্ঝর তরুর কপালে চুমু দিল। বলল, তরু, তোমার জন্য আজ একটা সারপ্রাইজ আছে। তরু প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। কি সারপ্রাইজ? আগে তোমার ফেসবুক আইডিটা অ্যাক্টিভ করো, তাহলেই বুঝতে পারবে। এসব কি বলছো? তুমি তো জানো ওই ইনসিডেন্টের পর আমি সব সোশ্যাল সাইটে যাওয়া বন্ধ করে দিয়েছি। আবার অ্যাক্টিভ করলে তো সবার নোংরা কথা শুনতে হবে। তবুও তুমি আমাকে ভরসা করো তো তরু। তোমার কোনো সন্দেহ আছে? না, নেই। তাই বলছি আইডিটা অ্যাক্টিভ করো। তরু ভয়ে ভয়ে সোশ্যাল সাইটে ঢুকলো। এই বুঝি ওকে অ্যাক্টিভ দেখে লিস্টের কেউ নোংরা কতগুলো 20 বাক্য ছুড়ে দিল ওর দিকে। কিন্তু সত্যি খুব বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল ওর জন্য। আশার ফেসবুক পোস্টটা দেখে হতভম্ব হয়ে গেল তরু। পোস্টটা পড়তে পড়তে তরুর বিস্ময় বাড়তেই থাকলো। আশায় নিজেই কনফেস করেছে যে তরুর সাথে হয়ে যাওয়া সেই ইনসিডেন্টে তরুর কোনো দোষ ছিল না। ও তরুর প্রতি ঈর্ষান্বিত হয়ে এই কাজটা করেছে। এমনকি এটাও লিখেছে যে ওই ছবিটা আসলে তরুর ছিলই না, ফটোশপ করে ওটা তৈরি করা হয়েছে। নিজের এই কাজের জন্য তরুর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সে। তরু অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমি তেমন কিছুই করিনি তরু। শুধু দেশ থেকে ফেরার আগে আসার জন্য একটা ফাঁদ পেতে রেখে এসেছিলাম। আশা নিজেই সেই ফাঁদে পা দিয়েছে। বড়লোক ছেলে পটিয়ে বিয়ে করার লোভে নিজের বেশ কিছু আপত্তিকর ছবি দিয়েছিল। সেই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করতে সব বলে দিল। কিন্তু আশা এখন যখন বলেছে সেটাও তো মিথ্যে। সেদিনের ওই ছবিটা তো সত্যিই আমার ছিল। হ্যাঁ ছিল, সেটা তুমি জানো, আমি জানি, কিন্তু আর তো কেউ জানে না। কোনো দোষ না করে আজীবন তোমাকে কুণ্ঠিত হয়ে থাকতে হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তরু। আমি চাই আমার তরু যেন সবার সামনে স্বাভাবিকভাবে চলতে পারে। সেজন্য নিলাম না হয় একটু মিথ্যার আশ্রয়। ওকে অনলাইনে পেয়ে তোমাদের মেসেজের পর মেসেজ আসতে শুরু করেছে ইনবক্সে। ওদিকে আশাকে গালিগালাজ করে পোস্ট করছে সবাই। তরু ফোনটা পাশে রেখে নির্ঝরকে আচমকা গিয়ে জড়িয়ে ধরল। নির্ঝর টের পেল ওর বুকের কাছে টি শার্ট ভিজে উঠছে। তরুকে আর একটু গভীরভাবে আগলে নিল। কাঁদছো কেন তরু? আজ তো আমাদের আনন্দের দিন। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে তরু। কি সেটা? আমরা আগামী মাসে বাংলাদেশ যাচ্ছি। কিন্তু তুমি তো সব সময় চাইতে দেশে বাড়ি সেটেল হতে। একসময় চাইতাম, কিন্তু পরিবার ছেড়ে বিদেশে এসে একা থেকে আমার সেই স্বাদ মিটে গেছে। ভেবেছিলাম নিজের ফাইন্যান্সিয়াল দিকটা শক্তপোক্ত করে পার্মানেন্টলি দেশে ফিরে তোমাকে বিয়ে করব। কিন্তু তোমার ওই ইনসিডেন্টটার পরে আমি বুঝতে পেরেছিলাম যে দেশে থাকলে তুমি কখনোই একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে না। তাই তোমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু দেশ থেকে আসার আগে আমার একটা ফ্রেন্ডকে প্ল্যান করে আসার পেছনে লাগিয়ে দিয়ে এসেছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে ও ঠিক এই ফাঁদে পা দেবে। হলেও তাই। আশাকে শাস্তি দেওয়ার আর্জি আমি আল্লাহর কাছে জানিয়েছি। আমি শুধু চেয়েছিলাম তোমার উপর থেকে মিথ্যা দোষের বোঝাটা নামাতে, এবং আমি সেটা পেরেছি। ফাইনালে 1 বছর পর আমি তোমাকে নিয়ে দেশে ফিরতে পারবো এখন। তাছাড়া আমি জানি আমার তরু দেশ ছেড়ে এত দূরে এসে ভালো নেই একদমই। তরু চমকে উঠল। না বলতেও নির্ঝর ওর মনের কথাগুলো ঠিক বুঝে যায়। সত্যি দেশ ছেড়ে আসার ইচ্ছে একদমই ছিল না তরুর। বাবা মা সাথে নেই, কিন্তু তাদের সমাধিটুকু তো সেই দেশেই রয়ে গেছে। দেশে মামার সেই স্নেহমাখা কথা, প্রাণের খুনসুটি সব ফেলেই বিদেশ বিভুঁইয়ে একা থাকতে মন সায় দিত না। এটা ঠিক যে তরুর ভালো থাকার জন্য নির্ঝরের ভালোবাসার থেকে বেশি কিছু দরকার ছিল না কখনো, কিন্তু তবুও কোথাও যেন একটা শূন্যতা থেকেই যেত। তরু ভেবেছিল আশার নামটা জীবনে আর কখনো মনে করবে না।
আশার প্রাপ্য শাস্তি আল্লাহকে দেবেন। কিন্তু হঠাৎ একদিন সোশ্যাল সাইটে একজন স্ট্যাটাস দেখে চমকে গেল। রীতিমতো হাত পা কাঁপছিল ওর। আশা সুইসাইড করেছে। আরও ঘাটাঘাটি করে একটা ভিডিও লিঙ্কও পেয়ে গেল তরু। কয়েক সেকেন্ড সেটা দেখে আর রুচি হলো না তরুর। একজন মৃত মানুষের এমন নোংরা ভিডিও সহ্য করার মতো নয়। তরু মোবাইল নিয়ে দৌড়ে নির্ঝরের কাছে গেল। নির্ঝর, তুমি যে বলেছিলে যে আশাকে ব্ল্যাকমেইল করার জন্য করা সেই সব ফটো সব ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে আজ এই ভিডিওটা ভাইরাল হলো কি করে? এমন নয় তো তুমি যাকে এই কাজটা করতে দিয়েছিলে সেই কাজটা করেছে? আশা সুইসাইড করেছে নির্ঝর, এটা কি হলো? আমি তো কখনো এমনটা চাইনি। নির্ঝর তরুকে ধরে খাটের পাশে বসালো। রিল্যাক্স তরু, তুমি কাঁপছো ভীষণ, একটু শান্ত হও। আমি তোমাকে এক্সপ্লেইন করছি। আমার যে বন্ধুটি আশার সাথে কথা বলতো সে আর কেউ নয়, সে নিহাদ। আর আশার সাথে মেসেজিং করতো তানি। নিহাদ কথার ফাঁদে ফেলে শুধুই আশার কয়েকটি ছবি নিয়েছিল, কোনো ভিডিও নয়। কিন্তু সেই নোংরা ছবিগুলো আমি বা নিহাদ কেউ দেখিনি অবধি। ছবিগুলো দিয়ে মেসেজে ব্ল্যাকমেইল করার কাজটা তানিই করেছিল। তোমার কি মনে হয় ওরা কেউ এসব ভাইরাল করবে? আমার মনে হচ্ছে অন্য কারোর সাথে আশার অনৈতিক সম্পর্ক ছিল, সেই হয়তো কাজটা করেছে। তরু আশার ব্যাপারটা জানার জন্য ওর এক কাজিনকে নক করলো। শেষে দেখা গেল নির্ঝরের কথাই ঠিক। লোভী আশা দামি দামি গিফটের আশাতে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল ওখানকার এমপির ছেলের সাথে। সেই লোভী শেষ পর্যন্ত ওকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেল। আশার প্রতি ঘৃণা থাকলে ওর এমন করুণ পরিণতি কখনো চায়নি তরু। আফসোস হলো আশার জন্য। এজন্যই বোধহয় বলে, পরের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে একদিন নিজেরই পড়তে হয়। অবশেষে সেই দিনটি এলো। দীর্ঘ 1 বছর পর নিজের দেশে পা রেখে আনন্দে তরুর মনটা আনচান করে উঠল। নির্ঝরের একটা হাত তখন ওর হাতের ভাঁজে বন্দি। তরু হাতের বাঁধন আর একটু শক্ত করলো। তরু জানে এই হাত সবসময় ওকে আগলে রাখবে, এভাবেই ভালোবেসে। তরু মনে মনে বলল, হৃদয়ের গোপন কুঠুরিতে তুমি রয়ে যাবে সখা, আজ অন্য কাল।